হ্যালো। আজকে আমরা তো যে বিষয়টা পড়তে চলেছি সেটা একটা ছোট গল্প। ছোট গল্পটার নাম পাশফেল। গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তো স্বভাবতই আমরা কোনো গল্প শুরু করার আগে যিনি গল্পটা লিখেছেন তার সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমরা প্রথাগত কোনো আলোচনায় যাব না। আমরা প্রথমে একটা গল্প শুনবো এবং সেই গল্প শোনার পরে তারপরে যদি ইচ্ছা হয় তাহলে আমরা আমাদের পড়া করব। প্রাচীনকালে না, গ্রীষ্মে আমাদের দেশে যেমন অনেক রূপকথার গল্প প্রচলিত আছে, ঠিক সেরকম গ্রীষ্মেও অনেক রূপকথার গল্প প্রচলিত আছে। তার মধ্যে একটা গল্প হচ্ছে একটা রাক্ষস ছিল। সে রাক্ষসটার নাম ছিল নার্সিসাস। সে রাক্ষসটা দেখতে খুব সুন্দর ছিল। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে রাক্ষস আবার দেখতে সুন্দর হয় নাকি? কিন্তু হ্যাঁ, নার্সিসাস কিন্তু অসম্ভব রকম দেখতে সুন্দর ছিল এবং তার রূপ দেখে দেবতারাও তাকে হিংসা করত। সে সারাদিন বসে বসে নদীর জলে নিজের মুখ দেখত। এবার একদিন দেবতারা তাকে ছদ্মবেশে এসে তাকে হত্যা করে। নার্সিসাস পুনরায় জন্ম নেন এবং তিনি পরবর্তীকালে ফুল হয়ে জন্মান। তা আমাদের প্রত্যেকের মধ্যেই এই নার্সিসাস রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভাবে সে সুন্দর দেখতে। সেই জন্য পৃথিবীর সবথেকে কুৎসিততম মানুষটিও আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, মাথা চুলগুলো একটু ঠিক করে, মুখে একটু ক্রিম মাখে, একটু পাউডার মাখে, যাতে সে নিজেকে একটু দেখতে সুন্দর অনুভব করতে পারে। এটা একটা তত্ত্ব, একটা মনোবিকলন তত্ত্ব। এরকম বেশ কিছু মনোবিকলন তত্ত্ব আছে। যেরকম ধরো, আরেকটা উদাহরণ দিই, ধরো তোমরা যারা মেয়েরা শুনছো, তাহলে একটা প্রশ্ন তো দাও তো দেখি যে মেয়েদের কাছে সব থেকে শ্রেষ্ঠ পুরুষ কে হন? বল, তোমরা এদিকে উত্তর দাও। হ্যাঁ, ঠিকই বলেছ, মেয়েদের কাছে কিন্তু শ্রেষ্ঠ পুরুষ হন তার বাবা। ঠিক একইভাবে ছেলেদের কাছেও কিন্তু শ্রেষ্ঠ নারী হয় তার মা। দেখো না, মেয়েরা বলে যে আমার বাবার মতো বাবাই হয় না, হি ইজ দ্য বেস্ট। ঠিক সেরকমই ছেলেরাও দেখবা মায়েদের প্রশংসায় কিন্তু সবসময় পঞ্চমুখ থাকে। আমার মায়ের হাতের রান্না, ও স্বাদ কখনো চেঞ্জ হবে না, বা ওর থেকে সুন্দর কোনো খাবার হতে পারে না। সে আলু ভাতেই মাখুক না কেন, তার থেকে সুন্দর খাবার আর হতে পারে না। তা ঠিক সেরকমই এইগুলো মানুষের মনের এক এক ধরনের তত্ত্ব, এবং এই তত্ত্বগুলোকে সাধারণত মনোবিকলন তত্ত্ব বলে। ইংরেজিতে এই শব্দগুলোকে বলা হয় কমপ্লেক্স। এরকম বহু রকমের কমপ্লেক্স আছে, ইলেকট্রা কমপ্লেক্স, নার্সিসাস কমপ্লেক্স, অলিওপাস কমপ্লেক্স। তোমরা পরবর্তীকালে গিয়ে সেগুলো সম্পর্কে জানবে। তা এই কমপ্লেক্সগুলোকে যিনি একটি সুসংবদ্ধ বইয়ের আকারে প্রকাশ করেন তিনি হচ্ছেন ফ্রয়েড, সিগমুন্ড ফ্রয়েড। তার দ্বারা এবং সেই অর্থাৎ সিগমুন্ড ফ্রয়েডের দ্বারা আমাদের বাংলার একজন লেখক খুব গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি আর কেউ নন, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক এই নামটা শুনলেই মনে হয় না হিরে, একটা রত্ন। সত্যিকারের তিনি বাংলা সাহিত্যের একজন রত্ন ছিলেন। বাবার চাকরির বদলির সূত্রে তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে ছোটবেলা থেকে
ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন, এবং সেই জন্য তিনি বহু মানুষের সংস্পর্শে আসেন এবং মানুষের জীবনযাত্রা, যে একজন মানুষ কিভাবে বেঁচে থাকে, কিভাবে তার সারাদিন চলে, কিভাবে তার জীবন চলে, বহু রকমের মানুষের সেই জীবন চলার গল্প তিনি নিজে চোখে দেখেছিলেন। বাংলা সাহিত্যের 3 জন বন্দ্যোপাধ্যায় রত্ন হিসেবে ছিলেন, তারা, মানিক, বিভূতি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো সেই 3 বন্দ্যোপাধ্যায় রত্নের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় একজন। তিনি সত্যি কথা বলতে কোনোদিনও সাহিত্য চর্চা করবেন বা সাহিত্য নিয়ে পড়াশোনা করবেন এই সমস্ত কোনোদিনও তার মাথাতে আসেনি। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন অঙ্কে অনার্স করতে। সন্ধ্যেবেলার দিকে ঠেক বসতো, আড্ডা বসতো বন্ধুদের মধ্যে। সেখানে একজন তাকে একদিন ঠাট্টা ছলে বলেই বসে যে সাহিত্য বিষয়ে আলোচনা হচ্ছিল, তা তিনি বলেছিলেন সাহিত্য আবার কি এমন বড় ব্যাপার। তো তার এক বন্ধু বলল যে ঠিক আছে, তোমার কাছে তুই এতই বড় ব্যাপার, তো লিখে দেখাও না একটুখানি দেখি। সেই তার সাহিত্যের প্রতি প্রেম শুরু হলো, এবং এই প্রেম তার জীবনের 48 বছর বয়স, অর্থাৎ শেষ নিঃশ্বাস অবধি চলেছিল। তার লেখা রচনায় বা তার লেখা সমস্ত গল্প বা উপন্যাস যাই বলি না কেন, তার মধ্যে কিন্তু আমরা কোনো কাল্পনিক কোনো অতিবাস্তবতা দেখতে পাই না। তার গল্পে রাজকন্যা রাজকুমারী নেই, তার গল্পে পক্ষীরাজের ঘোড়া নেই, কিন্তু তার গল্পে আছে মানুষের বাস্তব জীবন, মানুষের দৈনন্দিন জীবন, এবং যেটা চূড়ান্ত সত্য, যার মধ্যে কোনো পরিবর্তন নেই। তার এই সৃষ্টিকর্মের জন্য বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি তার কাছে চিরকালের ঋণী থাকবে। এ প্রসঙ্গে একটা ছোট্ট একটা গল্প বলি। তিনি 2 বার বিএসসি পরীক্ষায় ফেল করেছেন। তার পড়াশোনার যাবতীয় খরচ তার দাদাই দিতেন। দাদা তাকে চিঠি লিখলেন যে কিরকম তুমি বারবার ফেল করছো, এর কারণ কি আমাকে বলো। তখন তিনি বলেছিলেন যে আমার কাছে পড়াশোনার থেকেও বেশি আপন হয়ে উঠেছে আমার সাহিত্য, আমার রাজনীতি। তখন তার দাদা তাকে স্ট্রেট কাট জানিয়ে দিয়েছিলেন, সোজা সাপটা বলে দিয়েছিলেন যে তুমি তোমার পড়াশোনা খরচ তাহলে নিজেই জুটিয়ে নাও। তখন উনি দৃঢ় গলায় বলেছিলেন যে হ্যাঁ, আমি তা পারবো, এবং আমি শরৎচন্দ্র, রবীন্দ্রনাথের মতো প্রথম সারির একজন লেখক হয়ে দেখাবো। তাহলে সেই সময় তার ব্যক্তিত্ব থেকে বা তার ব্যক্তিত্বের যে বক্তব্য, সে বক্তব্য থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে তার মধ্যে একটা গভীর একটা ইচ্ছা ছিল যে তিনি যে করেই হোক নিজের পায়ে দাঁড়াবেন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত নিজের পেশা হিসাবে কলমকেই বেছে নিয়েছিলেন। খুব অভাবের মধ্যে দিয়ে তার জীবন কাটত, কোনোদিনও সেই অর্থে চাকরি বলতে তিনি কিছুই করেননি। পরবর্তীকালে তিনি মার্ক্সবাদী চিন্তা ভাবনায় দ্বারা আকৃষ্ট হন, এবং অনেক পরে গিয়ে তিনি 1944 কি 46 সাল নাগাদ, সালটা ঠিক আমার এক্স্যাক্টলি মনে আসছে না, তো 44 কি 46 সাল নাগাদ তিনি কমিউনিস্ট দলে যোগদান করেছিলেন। এবং এসব সত্ত্বেও তার লেখার মধ্যে একটা অপূর্ব সৃজন শৈলী ছিল, তার নিজস্ব একটা বৃত্ত ছিল। দেখো, আমরা যে সময় কথা বলছি সে সময়, তিনি যে সময় থেকে লেখা শুরু করেছিলেন সে সময় কিন্তু পৃথিবী প্রথম বিশ্বযুদ্ধের দ্বারা আক্রান্ত, এবং একটা প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা বা একটা মহামারী বা একটা
শোকের বাতাস কিন্তু চারিদিকে বয়ে বেড়াচ্ছে। এবং সেই পরিস্থিতিতে তিনি লেখা যখন শুরু করছেন এই বাংলায় বসে, তখন বাংলার আকাশে কিন্তু রবীন্দ্রনাথ জল করে আলো ছড়াচ্ছেন। প্রত্যেক লেখক তার দ্বারা কম বেশি প্রভাবিত। সেই সময় মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন তার নিজের বৃত্ত, তিনি তার নিজের জগৎ আলাদা তৈরি করলেন, যেখান থেকে তিনি নিজের চেষ্টায়, নিজের প্রতিভায় একটা আলাদা একটা মাত্রা দিলেন বাংলা সভ্যতায়, বাংলা সংস্কৃতিতে। কিন্তু বাঙালি জাতির দুর্ভাগ্য যে আমরা এই বিরাট মাপের লেখককে চিনে উঠতে পারিনি। তার পাশাপাশি তাকে মর্যাদাও দিতে পারিনি। 1936 সাল থেকে তিনি মৃগী রোগে আক্রান্ত হন। চিকিৎসা করার মতো সেরকম পয়সা ছিল না। জীবনের শেষ প্রান্তে গিয়ে তার স্ত্রী দরজায় দরজায়, প্রকাশকের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছিলেন যে তাকে যেন একটু অর্থ দেওয়া হয় যাতে তিনি তার স্বামীর চিকিৎসা করাতে পারেন, কিন্তু কেউ সেই সাহায্য করতে এগিয়ে আসেনি। অনাদর অবহেলায় এই মানুষটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1956 সালে, এবং আমাদেরকে উপহার দিয়ে গিয়েছিলেন 40টি মতো উপন্যাস এবং 300টির মতো ছোট গল্প। প্রচন্ড অর্থাভাবে যুঝতে তিনি একবার অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেছিলেন যে, দেখো, সামান্য দুটি ডাল ভাতের সংস্থান না করে এই বাংলাদেশে কে যেন সাহিত্য করতে না আসে। তাহলে বুঝতে পারছো, যে মানুষটা প্রাণপণে সাহিত্য চর্চাকে ভালোবেসে গিয়েছেন, সাহিত্যের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন, সেই মানুষটার কিন্তু সামান্য হলেও কোথাও যেন আক্ষেপ ছিল। তা আজকে আমরা যে গল্পটা পড়ব, যে গল্পটা আমরা আলোচনা করব, সে গল্পের নাম হচ্ছে পাশফেল। তো পাশফেল নামটা শুনে তোমরা বুঝতেই পারছো যে কারোর জীবনের পাশফেল হতে পারে, কিংবা কারোর পরীক্ষার পাশফেলও হতে পারে। তো আমাদের পাঠ্য এই পাশফেল গল্পটি তার লাজুকলতা বলে একটি গল্পগুচ্ছ বই থেকে নেওয়া হয়েছে। তো চলো আমরা সেই গল্পটা একটু পড়ে ফেলি এবং গল্পের মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন সেটাও আমরা একটু জানার চেষ্টা করি। তা গল্পটা পড়ার আগে আমি একটা কথাই বলতে চাইবো যে আশা করি আমি তোমাদেরকে যে কথাগুলো বললাম মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, সেখানে তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায় মানুষটা কিরকম ছিলেন, তার চিন্তা ভাবনার পর্যায়টা কিরকম ছিল, সেটার খানিকটা হলো তোমরা আভাস পেয়েছ। তা চলো আমরা গল্পটা তাহলে একটু পড়ি। আজকে আমরা গল্পের প্রথম কিছুটা অংশ একটু পড়ব এবং সেইটুকুনি অংশের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করব যে লেখক কি বলতে চেয়েছেন। নিখিলের জীবনে মস্ত সমস্যা দেখা দিয়েছে। সে কি করবে নিখিল ভেবে পায় না, আর রাগে দুঃখে অভিমানে হতাশায় তার দু চোখে জল এসে পড়ে। পরীক্ষা কাছে এগিয়ে আসছে, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করা দরকার। কিন্তু এরকম মানসিক অবস্থায় কেউ পড়াশোনায় মন দিতে পারে? পরীক্ষায় হয়তো এবার তার দেওয়া হবে না। তাহলে দেখো, এইটুকুনি অংশের মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি যে একটা ছেলে যার নাম নিখিল, সে একটা প্রবল মানসিক অশান্তির মধ্যে রয়েছে।
এবং তার সামনে পরীক্ষার আগে তার জেনারেলি হয় কি, সাধারণত আমরা পরীক্ষার আগে পড়াশোনা নিয়ে খুব চিন্তা করি যে আমরা কি করে আরো ভালো রেজাল্ট করব, কি করে আমাদের পড়াশোনার উন্নতি করব। কিন্তু আমাদের গল্পের নায়ক চরিত্র নিখিল কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার একটা সমস্যা, এবং সেই সমস্যাটা কি এখনো পর্যন্ত আমরা জানি না, কিন্তু সেই সমস্যা থেকে সে বেরোতেও পারছে না। এই নিয়ে সে প্রবল মানসিক চিন্তার মধ্যে রয়েছে। 3 দিনের মধ্যে পরীক্ষার ফিস দাখিল করতে হবে। কোথায় পাবে সে ফি এর টাকা? অর্থাৎ এবার আমরা জানতে পারলাম যে তার প্রধান সমস্যাটা কি, যে তার পরীক্ষার ফিস এখনো স্কুলে জমা দেওয়া হয়নি এবং সেটা 3 দিনের মধ্যেই জমা দিতে হবে। দুঃসম্পর্কে এক আত্মীয়ের বাড়িতে কোনো রকমে ঘাড় গুজে থেকে আরো কয়েকজন আত্মীয় স্বজনের দয়ায় কোনো রকমে এতদিন সে পড়ার খরচটা চালিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ নিখিলের পড়াশোনা করার পিছনে যে তার প্রতি পদে পদে কত সমস্যা, কত বাধা বিপত্তি, সেটা কিন্তু এখানে লেখার মধ্য দিয়ে ফুটে উঠেছে। যে তাকে থাকতে হচ্ছে একটা দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে, এবং তার বিভিন্ন রকম আত্মীয় দয়া দাক্ষিণ্য করে যেটুকুনি অর্থ তাকে দিচ্ছে, সেইটুকুনি অর্থতেই কিন্তু তার পড়াশোনাটা চলছে। বোঝাতে পারলো? আত্মীয়টি ইচ্ছা করলে পরীক্ষার জন্য দরকারি টাকাটা অবশ্যই দিতে পারেন, কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন একসঙ্গে এত টাকা দেওয়ার ক্ষমতা তার নেই। নিখিলকে যে সিঁড়ির ঘরটাতে থাকতে দেন আর দুবেলা খেতে দেন, তাই তিনি যথেষ্ট মনে করেন। অন্যান্য আত্মীয় স্বজনের কাছে নিখিল দরবার করেছে। তাদের প্রত্যেকেই নিজের অক্ষমতা জানিয়েছেন, এবং সেই সঙ্গে মামা বলেছেন কাকার কাছে যেতে, কাকা বলেছেন পিসির কাছে যেতে। তাহলে দেখো, একটা ছেলে যে তার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে চায়, যে তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে চায়, কিন্তু সে পেরে উঠতে পারছে না। তার কারণ কি? শুধু পড়াশোনা করতে চাইলেই তো পড়াশোনা করা যায় না। পড়াশোনার জন্য আরো অন্যান্য অনেক আনুষঙ্গিক জিনিসপত্র লাগে। তার মধ্যে একটা কিন্তু স্কুলের ফিস, এবং সেই স্কুলের ফিসটা সে জোগাড় করতে পারছে না। তাকে সেই ফুটবলের মতো সবাই লাথি মারছে। ফুটবল খেলায় দেখি আমরা যেমন ফুটবলকে প্লেয়াররা লাথি মেরে মেরে এগিয়ে নিয়ে যায়, ঠিক সেরকমই নিখিলকেও কিন্তু যেখানে যাচ্ছে সেখান থেকে তুচ্ছ তাচ্ছিল্য করে কিংবা ঘুরিয়ে তাকে না বলে দিচ্ছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে তার প্রয়োজন কতটা, কিন্তু তার ব্যর্থতার পরিমাণও কতটা। আশা করি আমরা যেটুকুনি পড়লাম সেটুকুনি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। আশা করব পরের দিনকে হয়তো গল্পের বাকি অংশটা আমরা পড়ব। ঠিক আছে?